জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি আজ প্রকাশ হয়েছে। আগামী 24 জানুয়ারি থেকে আপনাদের প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু। অনেকেই প্রশ্ন করেছেন, সবগুলো কলেজে ইনকোর্স পরীক্ষা কি আগামী 24 তারিখ থেকেই শুরু নাকি কিছুটা লেট হবে? অনেকে বলেছেন, প্রথম ইনকোর্স পরীক্ষা যদি আমি কোনো কারণে স্কিপ করি বা না দেই, তাতে কি কোনো সমস্যা আছে? আমি যদি দ্বিতীয়টা দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? আবার অনেকে প্রশ্ন করেছেন, ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কী ধরনের প্রশ্ন দেওয়া হবে, তাছাড়া সিলেবাসটা কেমন, এবং পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রিপারেশনটা নিব, কোন প্রশ্নগুলো পড়ব, যে প্রশ্নগুলো ইনকোর্স পরীক্ষাতে আসবে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একদম খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করব, যেন এই ইনকোর্স পরীক্ষার বিষয়ে কারো কোনো সন্দেহ বা প্রশ্ন না থাকে। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, প্রথম যে ইনকোর্স পরীক্ষা এইটা আগামী 24 জানুয়ারি থেকে শুরু। আপনার যে কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার কলেজকে নির্দেশনা দিয়েছে যে আগামী 24 তারিখ থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে আপনার কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের যত শিক্ষার্থী আছে তাদের ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন। এখন কলেজ ঠিক করবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা আপনার নিবে। যেমন ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি সাবজেক্ট আছে, অনেকের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র, এগুলোর আলাদা আলাদাভাবে কিন্তু ডেট দিবে। এটা কলেজের দায়িত্ব, বুঝতে পেরেছেন? সো সবগুলো কলেজের পরীক্ষা একই সাথে শুরু হবে না, এটা আপনারা আশা করি বুঝেছেন। এবার দ্বিতীয় ব্যাপার, প্রথম ইনকোর্স পরীক্ষাটা যদি আপনি কোনোভাবে স্কিপ করেন, এতে কি কোনো প্রবলেম হবে আপনার? অবশ্যই হবে। কেননা প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা, এই দুইটা ইনকোর্স পরীক্ষার নাম্বারের গড় হিসাব করে টোটাল ইনকোর্স পরীক্ষার নাম্বারটা দেওয়া হবে। মানে 20 মার্কের ইনকোর্স পরীক্ষা হবে, 20 মার্কের প্রথম ইনকোর্স পরীক্ষাতে 20 মার্ক, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় 20 মার্ক, এই হচ্ছে 40 মার্ক। 40 মার্কের মধ্যে আপনাকে গড় হিসাবে একটা নাম্বার দেওয়া হবে। সো প্রথম ইনকোর্স পরীক্ষা দেওয়া, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক শিক্ষার্থী যারা ইনকোর্স পরীক্ষা দিবে না তাদের কিন্তু আবার পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? সো ইনকোর্স পরীক্ষা দুইটাই দেওয়া বাধ্যতামূলক। এবার আসি যে ইনকোর্স পরীক্ষার আসলে প্রশ্ন কেমন হবে, কীভাবেই বা প্রস্তুতি আপনারা নেবেন। আমি এইখানে প্রশ্নের একটা ডেমো রেখেছি। এই প্রশ্নের ডেমোটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একটা ডেমো রেখেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন দেওয়া আছে। সো ইনকোর্স পরীক্ষার প্রশ্ন সাধারণত এরকমই হয়, সময় থাকে 30 মিনিট, পূর্ণমান থাকে 15, আর 5 মার্ক হচ্ছে উপস্থিতির উপর ভিত্তি করে। এই যে প্রশ্ন থাকবে, এখানে 5টা প্রশ্ন থাকতে পারে, 3টা প্রশ্ন থাকতে পারে, 4টা প্রশ্ন থাকতে পারে, এর মধ্য থেকে আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে। সো বেশিরভাগ থাকে হচ্ছে 2টা প্রশ্নের উত্তর দাও অথবা 3টা প্রশ্নের উত্তর দাও, এইরকমটাই বেশিরভাগ থাকে। সো প্রশ্ন নিয়ে কারো কোনো সন্দেহ বা প্রশ্ন থাকবে না। এবার আসি যে ইনকোর্স পরীক্ষার জন্য আপনি কি কি পড়বেন। প্রথম যে ইনকোর্স পরীক্ষাটা হবে এইটার আসলে সিলেবাসটা কেমন। প্রথম ইনকোর্স পরীক্ষার আপনার টোটাল যে সিলেবাসটা আছে, ফাইনাল পরীক্ষার যে সিলেবাস, ফাইনাল পরীক্ষার সিলেবাসের অর্ধেক সিলেবাসের পরীক্ষা হবে প্রথম ইনকোর্স পরীক্ষায়, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এই সাবজেক্টের ক্ষেত্রে খ বিভাগের প্রশ্নই বেশি আসে তো ইনকোর্স পরীক্ষাতে, আর ক বিভাগের প্রশ্ন আসে না। খ বিভাগের প্রশ্ন আসে, গ বিভাগের প্রশ্ন অনেক সময় আসে, কম আসে, খ বিভাগেরগুলোই বেশি আসে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 6টা অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের। তাহলে প্রথম যে ইনকোর্স পরীক্ষাটা হবে সেখানে মাত্র 3টা অধ্যায় থেকে, প্রথম 3টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। যেহেতু 6টা অধ্যায়, তাই অর্ধেক করে ভাগ করে প্রথম ইনকোর্স পরীক্ষা হবে, বাকি অর্ধেকটা দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাতে হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম, বুঝতে পেরেছেন? সো আপনার কলেজ যদিও আপনাকে বলে দিবে যে আপনার এই অধ্যায়গুলোর উপরে ইনকোর্স পরীক্ষাটা হবে, আপনারা ভালো করে পড়ে আসবেন। এখন কি পড়বেন আপনি, এইটা তো জানতে হবে, তাই না? আমি যদিও প্রতিটা সাবজেক্টে দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যে সাজেশান দেওয়ার জন্য আগামী 2-3 দিনের মধ্যেই একটা সাজেশান, মানে সবগুলো সাবজেক্টের সাজেশান দেওয়ার চেষ্টা হবে। সো আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে আজকের থেকে যদি প্রিপারেশন নিতে চান তাহলে আপনাদের জোর সালে পরীক্ষা হচ্ছে, 2024-এর পরীক্ষা হচ্ছে 26-এ যদি অনুষ্ঠিত হবে। সো 24 সালের পরীক্ষা যেহেতু, তাই জোর সালের প্রশ্নগুলো পড়বেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ইনকোর্স পরীক্ষার জন্য 2020 সাল, 2022 সাল, এই যে 2022-2020 সালের যে প্রশ্ন আছে এগুলো কমপ্লিট করবেন। কিভাবে কমপ্লিট করতে হবে? ওই যে বললাম যে আপনার সিলেবাসে যদি 12টা অধ্যায় থাকে, 12টা অধ্যায়ের মধ্য থেকে 6টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায়ের
যেগুলো 2022 সালে পড়েছে প্রশ্ন এবং 2020 সালে প্রশ্ন পড়েছে ওই প্রশ্নগুলো পড়বেন। বুঝতে পেরেছেন তো? আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রথম অধ্যায় থেকে জোড় সালের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া নাই, যেহেতু এটা গত বছরের সাজেশন, যার কারণে এখানে জোড় সালের প্রশ্ন দেওয়া নাই। সো জোড় সালের প্রশ্ন আমি একটা দেখাই। এই যে যেমন এই প্রশ্নটাই 2020 সালে আসছিল, এই প্রশ্নটা 2024 সালে আসার সম্ভাবনা কিন্তু 100% আছে। তো এই জন্য আপনাকে এইরকম টাইপের মানে 2020 সাল 2022 সাল এই দুইটা সালের প্রশ্নই বেশি আসবে। 2022 সালের প্রশ্নই আমার মনে হয় যে ইনকোর্স পরীক্ষাতে আসবে, এরকমটাই কলেজ কর্তৃপক্ষ করে থাকে। দু একটা নতুন প্রশ্ন যদি দেয় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ ওই যে 5টা থাকতে পারে প্রশ্ন, 4টা থাকতে পারে, সো ওইটার মধ্যে থেকে কমন আসবে। তো রাষ্ট্রবিজ্ঞান তো দেখতে পারলেন। অর্থনীতির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। বন্ধুরা, যাদের অর্থনীতি সাবজেক্ট আছে মনে রাখতে হবে অর্থনীতির কিন্তু বিকল্পপত্র থাকে। মানে অর্থনীতি এইটা হচ্ছে জনবিজ্ঞান সাবজেক্ট, এটার বিষয় কোডটা হচ্ছে লাস্টে হচ্ছে 203, 201-এর একটা আপনার সাবজেক্ট আছে, ওইটার নাম সম্ভবত মৌলিক গণিত, এরকম টাইপের কিছু একটা। সো ওইটাও অর্থনীতি পঞ্চম পত্র। এই যে জনবিজ্ঞান, এটা কিন্তু বিকল্পপত্র। জনবিজ্ঞানটা সহজ, কিন্তু মৌলিক গণিত যেখানে গণিত রয়েছে, গণিত বিভিন্ন অঙ্ক থাকবে, যারা অঙ্কে ভালো তারা আপনারা ওইটা নিতে পারেন। মৌলিক গণিত কিন্তু অনেক কঠিন। সো আপনারা এই জনবিজ্ঞান সাবজেক্টটার অনেকের যাদের অর্থনীতি আছে প্রত্যেকে জনবিজ্ঞানটা নেবেন, যারা দেখছেন আমাকে আর কি। সো ফর্ম ফিল আপ করার সময়ও আপনার ওই যে বিষয় কোডটা মাথায় রাখতে হবে, জনবিজ্ঞানের বিষয় কোড কত, সেই বিষয় কোড অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। দুইটা কিন্তু আসবে, এই অর্থনীতি সাবজেক্টের দুইটা সাবজেক্ট আসবে, পত্র আসবে, পঞ্চম পত্র দুইটা আসবে, তার মধ্যে থেকে বিষয় কোড অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তা না হলে ওই যে ফর্ম ফিল আপ আপনি যদি প্রথম যেটা থাকবে মৌলিক গণিত ওইটাতে করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পেরেছেন? আবার আরেকটা সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ, যেখানে আবার বিকল্পপত্র দুইটা, সম্ভবত ষষ্ঠ পত্রে গিয়ে দুইটা বিকল্পপত্র আছে। এজন্য আপনাকে আসলে বাছাই করতে হবে যে আপনি কোনটা নেবেন। এটা এখন থেকেই বই কিনে প্রিপারেশন নিতে পারেন, অথবা এই যে এখন পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনি এখনই যে সেই প্রশ্ন বা ওই সাবজেক্ট যে সাবজেক্টটা আপনি নেবেন ওই সাবজেক্টটা রেডি করে রাখতে পারেন। ফর্ম ফিল আপ করার সময় ওই সাবজেক্টগুলো দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করবেন। বুঝতে পেরেছেন? এবার ফর্ম ফিল আপের সময় আমি আরও ভালো করে বুঝিয়ে দিব যেগুলোর বিকল্পপত্র থাকবে। এবার একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে খ বিভাগের ক্ষেত্রে ওই যে বললাম যে জোড় সালের প্রশ্নগুলো বেশি পড়বেন এবং যে কয়টা অধ্যায় থাকবে, যেমন এখানে 8টা অধ্যায় আছে আপনার অর্থনীতিতে, 8টা অধ্যায়ের থেকে 4টা অধ্যায়ের পরীক্ষা হবে প্রথম ইনকোর্স পরীক্ষাতে, বাকি 4টা অধ্যায়ের পরীক্ষা দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাতে হবে। সবগুলো অধ্যায় থেকে কিন্তু হবে না, কারণ এখনও পর্যন্ত যত পর্যন্ত ক্লাস হয়েছে আমি জানি না যে ক্লাস হচ্ছে কিনা। সো প্রথমের দিকে যেগুলো হয়েছে এগুলোর থেকেই ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় বাকিগুলো। এরকমভাবে আমি ইংরেজি সাবজেক্টটা একটু দেখাই। ইংরেজি সাবজেক্টে আসলে কোন বিভাগ থেকে প্রশ্ন আসে। ইংরেজিতে কিন্তু 3টা পার্ট থাকে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এ পার্ট থেকে প্রশ্ন আসে নাকি বি পার্ট থেকে আসে নাকি সি পার্ট, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। কিছু কলেজে এ পার্ট থেকে দেওয়া হয়, কিছু কলেজে বি পার্ট থেকে দেওয়া হয়, কিছু কলেজে সি পার্ট থেকে দেওয়া হয়। বেশিরভাগ কলেজেই সি পার্ট এবং বি পার্ট থেকেই প্রশ্ন দেওয়া হয়। বি পার্ট থেকে প্রশ্ন দেওয়া হতে পারে অথবা সি পার্ট থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। এটা আপনার কলেজ থেকে একটু জেনে আসবেন যে আমাদের ইংরেজি পরীক্ষাটা আসলে কোনটার উপরে হবে। ইনকোর্স পরীক্ষা হবে, ইনকোর্স পরীক্ষার সিলেবাসটা যদি আপনি কলেজ থেকে নিতে পারেন ভালো হবে, কারণ আমি বললাম না যে প্রতিটা কলেজে আলাদা আলাদা থাকে। এখন দেখা গেল যে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো যে এই প্যারাগ্রাফটা আপনি পড়ে আসবেন বা এই প্যারাগ্রাফটা আপনার লিখতে হবে। 2টা প্যারাগ্রাফ দেওয়া হলো, বলা হলো যে 2টা প্যারাগ্রাফের মধ্যে আপনার একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অথবা একটা দেওয়া হলো ইনফর্মাল লেটার, এরকম দেওয়া হবে। সো আপনার কলেজ থেকে একটু জেনে আসতে হবে ইংরেজি সাবজেক্টের বিষয়টা, ঠিক আছে? আর অন্য সাবজেক্ট যেমন হিসাব বিজ্ঞান অনেকের আছে, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ওই সেম, মানে আমি যদি সাজেশনের বিষয়ে বলি তাহলে সাজেশন তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমি। আর এটা ইউটিউবে আমি আপনাদেরকে প্রত্যেকে অ্যাভেলেবেল করে দেবো। অনেকে সাজেশন আবার এই ইনকোর্স পরীক্ষার সাজেশন আবার অনেকে বিক্রি করে বা অনেকে পারিশ্রমিক চায়, কিন্তু আমি যেগুলো দিব এগুলোর জন্য কোনো কিছুই আপনাদের দিতে হবে না। সো একটু লেট হবে, মানে 2-1 দিন পরে দিব আর কি, যেহেতু একটু তৈরি করতে সময় লাগে। সো এবার দেখুন যে যাদের হিসাব বিজ্ঞান সাবজেক্টটা আছে তাদের ক্ষেত্রে ওই যে বললাম যে জোড় সালের প্রশ্নগুলো পড়বেন। আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনেক প্রশ্ন, তো এই প্রশ্নগুলো থেকে আসলে কমন খুবই কম আসে।
কারণ রিপিট প্রশ্ন অনেক সময় হয় না, আবার অনেক সময় দেখা যায় যে নতুন প্রশ্ন করা হয়েছে। এজন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন টপিকস থেকে বিগত সালে প্রশ্ন হয়েছে। যেমন 2022 সালে কোন টপিকস থেকে হয়েছে, 2020 সালে কোন টপিকস থেকে হয়েছে। কিছু সিমিলারিটি আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো ইনকোর্স পরীক্ষার বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনকোর্স পরীক্ষার নাম্বার আপনার মূল তত্ত্বীয় পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে। যেহেতু তৃতীয় বর্ষ, তাই একদমই হেলাফেলা করা যাবে না। প্রত্যেকে ইনকোর্স পরীক্ষা দিবেন। যে মার্কই আপনি প্রথম ইনকোর্স পরীক্ষাতে পান বা দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাতে পান, দুইটাই কিন্তু আপনার জন্য লাভজনক হবে। কারণ ইনকোর্স পরীক্ষাতে আপনি যদি 5 মার্কও পান, এই 5 মার্ক আপনার এগিয়ে থাকবে, যে 5 মার্ক আপনার মূল পরীক্ষাতে যখন পাস ফেলের হিসাব আসবে তখন কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।